স্যার সিটির যে প্রবলেম গুলো ছিল ওগুলো কি আজকে দেখবেন? আচ্ছা, ক্লাস শেষ করি, তারপরে 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 করি। ঠিক আছে, ওকে। আমরা আজকে চ্যাপ্টার 9 স্টার্ট করব, which is thermodynamics of interfaces. So thermodynamics of surface and interface. আমরা এখন যে ন্যানো টেকনোলজি যুগে আমরা আছি, তো এখানে ন্যানো ম্যাটেরিয়ালস সিনথেসিস এর ব্যাপারে বা ন্যানো ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশনের ব্যাপারে যখন আমরা আলাপ করি বা পড়াশোনা করি, তখন সারফেস বিকাম মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, বিকজ ন্যানো পার্টিকেলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা বাল্ক ম্যাটেরিয়ালের মধ্যে নেই। এটার অলমোস্ট প্রায় পুরাটাই হলো সারফেস। অ্যাজ এ রেজাল্ট সারফেস বিকাম ডমিনেটিং। তো ইন্টারফেস বা সারফেসের থার্মোডাইনামিক্স জানাটা ইম্পর্টেন্ট। আমরা এখানে থার্মোডাইনামিক্স যেটা পড়বো সেটা দুইটা আসপেক্টে পড়বো, একটা হলো মেকানিক্যাল আসপেক্টে আর একটা হলো কেমিক্যাল আসপেক্টে। সো দুইটা ক্লাস আমরা ব্যয় করবো, একটা মেকানিক্যাল আসপেক্টে একটা কেমিক্যাল আসপেক্টে। সো প্রথম ক্লাসটা হলো surface free energy এবং surface tension related mechanical aspects. So at the end of this lecture, you'll be able to define and classify interface and explain surface tension and surface free energy, and then apply the concept of surface free energy and surface tension in different interfaces. Okay, so important কয়েকটা ফিল্ডের কথা যদি আমরা very briefly highlight করি, যেমন ফিজিক্যাল মেটালজিতে এটার অ্যাপ্লিকেশন অনেক আছে, যেমন অ্যাটমিক এন্ড মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ গ্রেইন বাউন্ডারি। তোমরা হয়তো অলরেডি পড়েছো 213 না 213 পড়বা পরেরটা, অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের কোর্সের মধ্যে কিছুটা দেখেছো যে গ্রেইন বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ ম্যাটেরিয়াল সিস্টেম। ম্যাটেরিয়ালের মধ্যে গ্রেইন যতটা ইম্পর্টেন্ট, গ্রেইন বাউন্ডারি ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এই গ্রেইন বাউন্ডারি বিহেভিয়ার কেমন তার উপর ডিপেন্ড করে আলটিমেটলি ম্যাটেরিয়ালে। সো গ্রেইন বাউন্ডারি কি করে বিহেভ করে সেটা জানতে গেলে পরে এই গ্রেইন বাউন্ডারি প্রপার্টি জানা দরকার, এবং তখন থার্মোডাইনামিক্স একটা রোল প্লে করে। Electrical effect at interfaces and absorption from the solution. Extractive metallurgy, for example, আমরা এক্সাম্পল দিব পরে ক্লাসটাতে। এক্সট্রাক্টিভ মেটালজি বলতে মিন করা হচ্ছে যে হাউ উই এক্সট্রাক্ট মেটাল ফ্রম ইটস ওর। তো যখন আমরা এই ওর থেকে মেটাল এক্সট্রাক্ট করি, তখন এই যে 1 নম্বর বেনিফিসিয়েশন প্রসেস, তার মানে আমরা জানি যে মাইন থেকে যখন ম্যাটেরিয়াল ওর এক্সট্রাক্ট করি, তার সাথে শুধু ওর থাকে না, তার সাথে অনেক ধরনের ময়লা, কাদা, বালু এক্সেট্রা থাকে। সো এই সবগুলো নিয়ে যদি আমি ফার্নেসে চার্জ করি, হিউজ এক্সপেন্স, তাহলে এই ইম্পিউরিটি গুলোকেও আমাকে বের করতে হবে, যার জন্য এই ইম্পিউরিটি গুলো আগে সরিয়ে ফেলতে হবে, এবং সরিয়ে ফেলা প্রসেসটাকে এই কমনলি বেনিফিসিয়েশন প্রসেস বলে। এবং এই বেনিফিসিয়েশন প্রসেসের মধ্যে সারফেস প্রপার্টিটা একটা ভাইটাল রোল প্লে করে। কলয়েডাল স্টেবিলিটি, কলয়েড ফিজিক্যাল পলিমার কেমিস্ট্রিতে নর্মালি কলয়েড ইউজ করা হয়। ইকুয়ালি আমরা যখন সিরামিক প্রসেসিং করি, সিরামিক পার্টিকেল প্রসেসিং করি, তখন এই ধরনের কলয়েড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কলয়েড হলো পার্টিকেল ইন সাসপেনশন ইন লিকুইড ম্যাটেরিয়াল। সো এখানেও সাসপেনশনে থাকা রুল যেটা আছে, সারফেস একটা ইম্পর্টেন্ট ইস্যু। রিওলজি অফ সারফেস ফিল্ম, কিছু কিছু আমরা এখন যেটা করি ফিল্ম নিয়ে খুবই চিন্তা ভাবনা করি। ফর এক্সাম্পল একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। লেটস সে আমরা একটা কাটিং টুল তৈরি করছি। সো কাটিং টুল যদি স্টিলের তৈরি করি, স্টিল দিয়ে ম্যাটেরিয়াল যদি কাটি, মেশিনিং করার সময় খুব র্যাপিডলি ওয়্যার এন্ড টিয়ার হয়ে যায়। সুতরাং আমরা যদি এই স্টিলের উপরে যদি, অথবা এই ম্যাটেরিয়ালটাকে যদি রিপ্লেস করি একটা হার্ডার ম্যাটেরিয়াল দিয়ে, ফর এক্সাম্পল সিরামিক দিয়ে যদি রিপ্লেস করি, আমরা জানি সিরামিক ইজ ভেরি হার্ড, ভেরি ওয়্যার রেজিস্ট্যান্স, সুতরাং এটার কাটিং প্রপার্টি অনেক ইমপ্রুভ করবে। কিন্তু এই সিরামিক ম্যাটেরিয়ালের মেটালিক সিরামিক মেটাল দিয়ে যদি আমি কোনো এই ধরনের ওয়্যার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল তৈরি করি, ইট বিকাম ভেরি এক্সপেন্সিভ। তখন আমরা যেটা করি যে ওয়্যার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল দিয়ে অর্ডিনারি স্টিলের উপর একটা কোটিং দিই। সো এই কোটিংটা
একটা হার্ড মেটেরিয়ালের কোটিং দেই অর্ডিনারি মেটালের উপরে, অর্ডিনারি স্টিলের উপরে, অ্যাজ এ রেজাল্ট মেশিনিং প্রপার্টি ইমপ্রুভ করে। সো কস্ট কমের মধ্যে থাকলো, কিন্তু আমি হাই ওয়ারিয়েশন প্রপার্টি পেলাম। এই যে আমি একটা কোডিং দিচ্ছি, এইটার জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এছাড়াও অন্য বিভিন্ন ধরনের থিন ফিল্ম তৈরি করা হচ্ছে, ম্যাটেরিয়ালের উপরে একটা থিন ফিল্ম ডেভেলপ করা হচ্ছে। এই থিন ফিল্মটা অ্যাকচুয়ালি মেটালের মধ্যে যেটার উপর দিচ্ছি সেটার উপর লেগে থাকবে না খসে পড়ে যাবে, সেটা ডিপেন্ড করে সারফেস প্রপার্টির উপর। সো সারফেস ফিল্মের কথা এখানে বলা হচ্ছে। লুব্রিকেটিং ইঞ্জিনিয়ারিং আমরা একটা এক্সাম্পল দিব, যেমন লুব্রিকেট, তোমরা তো মেশিন, তোমরা কি মেশিন শপ করেছো? ডেফিনেটলি মেশিন শপ করেছো ফার্স্ট ইয়ার। তো ওখানে যখন মেশিনিং করেছো তখন মনে আছে কিনা যে একটা নল দিয়ে লিকুইড মেটাল দেওয়া হয়েছিল টুলের যে জায়গায় মেশিনিং হচ্ছে, এবং ওইটা হলো লুব্রিকেটিং অয়েল বা লুব্রিকেটিং লিকুইড বলা যেতে পারে। তো এইটা এক নম্বর লুব্রিকেটিং হিসেবে কাজ করে, দুই নম্বর এটা হলো হিট এটাকে ডিসিপেট করে। এখন এই লুব্রিকেটিংটা সাধারণত ওয়াটার এবং অয়েলের মিক্সচার থাকে, এবং ওয়াটার অয়েল তোমরা জানো একসাথে মিক্স করে না। তো কিভাবে এটা মিক্স করা যায় তার জন্য এই সারফেস প্রপার্টি রিওলজি দরকার। ওয়েটিং এন্ড ডিটারজেন্সি ইকুয়ালি, ডিটারজেন্সিটা এই লুব্রিকেটিং অয়েলে বেলা এক নম্বর প্রযোজ্য, দুই নম্বর ওয়েটিংটা এক্সট্রাক্টিভ মেটালজিতে প্রযোজ্য। আমরা এক্সাম্পল দেখাবো। অ্যাডজস্টন অফ গ্যাসেস অন সলিডস, মোস্ট অফ দ্য রিয়াকশন যেটা হয় আমাদের মেটালজিতে সলিডের সাথে গ্যাসের রিয়াকশন হয়, এবং এটা অবশ্যই অ্যাজ এ সারফেস হয়। সুতরাং ইউ নো দ্য সারফেস প্রপার্টি, যাতে করে আমরা এই রিয়াকশন মেকানিজমটা বুঝতে পারি। থিন ফিল্ম ন্যানোরেগুলার কথা আমরা তো একটু আগেই বললাম। সো এই ভাস্ট একটা এরিয়াতে সারফেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে রাদার দ্যান বাল্ক মেটেরিয়াল, এবং আমরা দেখবো যে সারফেসের বিহেভিয়ার বাল্ক মেটেরিয়াল বিহেভিয়ার থেকে টোটালি ডিফারেন্ট। ওকে, সো সবার আগে ইন্টারফেসকে ডিফাইন করা দরকার। আমরা দুটো শব্দ জানি, একটাকে বলে ইন্টারফেস, একটাকে বলে সারফেস। যদিও আমরা মোটামুটি ইন্টারচেঞ্জলি ইউজ করি উইদাউট মিনিং এনিথিং, কিন্তু অ্যাকচুয়ালি দিস টু হ্যাজ টু ডিফারেন্ট মিনিং। ইন্টারফেস হলো একটা জেনারেল টার্মিনোলজি, এনি সারফেসকে ইন্টারফেস বলে, কিন্তু সারফেসটা অনলি মিন করা হয় একটা কন্ডেন্স ফেজের সাথে তার গ্যাস ফেজের। যেমন যে কোনো অবজেক্টের টপ, এটা হলো একটা সারফেস, তার উপরে বাতাস আছে। সো সারফেস রেফার্স টু বাউন্ডারি বিটুইন এ কন্ডেন্স ফেজ, কন্ডেন্স ফেজ বলতে মিন করা হচ্ছে সলিড হতে পারে, লিকুইড হতে পারে, এন্ড ইটস ওন ভেপার ফেজ। এটা হতে পারে তার নিজের ভেপার ফেজ, তার মানে অ্যাটমসফিয়ার তার নিজের গ্যাস ফেজ আছে, অথবা এটা ভ্যাকুয়াম হতে পারে, অথবা এয়ার হতে পারে, অথবা অন্য কোনো ইনার্ট গ্যাস হতে পারে। সোজা ভাষায় সারফেসের উপরে যে গ্যাস ফেজ আছে তার সাথে যে সারফেসটা লাগানো আছে এটা হলো সারফেস। আদারওয়াইজ ইন্টারফেস হলো এটা জেনারেল টার্ম, যে কোনো বাউন্ডারি বিটুইন এনি টু ফেজেস অর এনি ম্যাটেরিয়ালের মধ্যে সিমিলার ফেজে। আলফা আলফা বাউন্ডারি যেটা সেটাও ইন্টারফেস, আলফা বিটা যেটা দুইটা আলাদা ফেজ তার বাউন্ডারি ইন্টারফেস। সো বাউন্ডারি বিটুইন এনি টু ফেজেস অলসো গ্রেন বাউন্ডারি অফ এ সিঙ্গেল ফেজ। একটা সিঙ্গেল ক্রিস্টালের ম্যাটেরিয়াল যেখানে সব গ্রেনই আলফা, আলফা দুইটা আলফার মাঝখানে যে বাউন্ডারি সেটাকে বলে গ্রেন বাউন্ডারি, এবং সেটাকেও ইন্টারফেস হিসেবে ঠিক করা হচ্ছে, এবং সারফেস অলসো অ্যান ইন্টারফেস। ওকে, এখন এটা ক্যারেক্টারিস্টিক যদি আমরা খেয়াল করি, আমরা ফার্স্ট ফিগারটা যদি দেখি, কলামটা নিয়ে নিই, লেজার পয়েন্টার। সো এই ফার্স্ট ফিগার যেটা আছে সেটা হলো দুইটা গ্রেন আছে, একটা আলফা একটা গ্রেন, একটা বিটা একটা গ্রেন, এবং এটা যে কোনো একটা প্রপার্টি সেটা দেখানো হয়েছে জেড এনি প্রপার্টি। মনে করো এটা প্রেসার হতে পারে, বা টেম্পারেচার হতে পারে, বা ডেনসিটি হতে পারে, যে কোনো কিছু, বা মেল্টিং পয়েন্ট হতে পারে। সো আলফার একটা প্রপার্টির একটা লিমিট আছে, এবং বিটার একটা প্রপার্টি লিমিট আছে, এবং দুইটা গ্রেন বাউন্ডারি, এটাকে যদি আমি বাউন্ডারি হিসেবে ট্রিট করি তাহলে পরে এই ডিভাইডিং সারফেসটাকে আমরা বাউন্ডারি হিসেবে মনে করতেছি, কিন্তু ইন রিয়েলিটি এই বাউন্ডারি যেটা আছে এই বাউন্ডারিটা ইজ নট এ ম্যাথমেটিক্যাল বাউন্ডারি। ম্যাথমেটিক্যাল বাউন্ডারি কি মিন করা হচ্ছে কি, এই যে বাউন্ডারি তার কোনো থিকনেস নাই, ঠিক আছে। মনে করি একটা ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন এই একটা ইনভিজিবল লাইন, তার লাইনের এই পাশে হলো একটা গ্রেন, এই পাশে আরেকটা গ্রেন, এটা প্রপার্টি একরকম, এটা প্রপার্টি আরেক, সেই ধরনের সিনারিও কখনো হয় না, ঠিক আছে। ইন্টারফেস কখনোই একটা সিঙ্গেল লাইন আর ম্যাথমেটিক্যাল বাউন্ডারি যার জিরো ভলিউম আর জিরো থিকনেস, এই ধরনের কোনো জিনিস না, ঠিক আছে। গিবস বলে যে এই দেয়ার ইজ এ ট্রানজিশন বিটুইন দ্য ফেজেস, ঠিক আছে। সো আলফা যদি একটা গ্রেন হয়, বিটা যদি আরেকটা গ্রেন হয়, তার মাঝখানে একটা জোন আছে, একটা ট্রানজিশন জোন আছে,
যেটাকে সে নাম দিয়েছে ফিজিক্যাল সারফেস অফ ডিসকন্টিনিউটি, এবং এই জায়গার মধ্যে প্রপার্টিটা গ্র্যাজুয়ালি ভ্যারি করে। তার মানে আলফা প্রপার্টি যেটা এটা ছিল, বিটা প্রপার্টি যেটা এখানে ছিল, তো এই দুইটা প্রপার্টি গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে ইন দিস জোন অর ফিজিক্যাল সারফেস অফ ডিসকন্টিনিউটি অর এই ট্রানজিশন জোন, যেটাই হলো আলটিমেটলি ইন্টারফেস হিসেবে ডিফাইন হচ্ছে। সো দিস পার্ট সিগমা দিয়ে যেটা ডিপেন্ড করছে, সিগমা হলো থিকনেস অফ ইন্টারফেস, এবং এটা একটা পার্টিকুলারলি একটা একটা ভিজিবল একটা এরিয়া যার একটা নির্দিষ্ট ভলিউম আছে, এটা কোনো শার্প বাউন্ডারি না। ওকে, সো ইন্টারফেস মেটালিক সিস্টেমে তিন ধরনের হয়ে থাকে। একটা হলো ফ্রি সারফেস অফ দ্য ক্রিস্টাল, একটু আগে আমরা বললাম ইট ইজ এ সারফেস, তার মানে সলিডের সাথে ভেপারের ইন্টারফেস বা সলিডের সাথে অ্যাটমসফিয়ারের যে ইন্টারফেস। So it's the boundary between the condensed phase, it could be solid or liquid, and its vapor phase, generally air. তার মানে এটা অ্যাটমসফিয়ারে ওপেন হচ্ছে, সেটা আমরা ইন্ডিকেট করছি। এবং এটা ইম্পর্টেন্ট অনেকগুলো কি বলে ফিজিক্যাল মেট্রোলজি ফেনোমেনা, যেমন ভেপোরাইজেশন, ভেপোরাইজেশন করতে গেলে সারফেসে ভেপোরাইজেশন হয়, কনডেনসেশন যদি হয় সেটাও হচ্ছে, রিঅ্যাকশন বিটুইন গ্যাস এন্ড সলিডস সেটা আমরা কথা বলেছি, নিউক্লিয়েশন অফ গ্যাস বাবল ইনসাইড এ লিকুইড মেটাল, সো লিকুইড মেটালের মধ্যে একটা গ্যাস বাবল জেনারেট করছে, সো লিকুইডের সাথে গ্যাসের একটা বাউন্ডারি ক্রিয়েট হলো। সো এই সারফেসটা এখানে ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা হলো গ্রেন বাউন্ডারি, তার মানে সিমিলার গ্রেন, তার মধ্যে যে বাউন্ডারি, একই পার্টিকুলার ম্যাটেরিয়ালের মধ্যে যে বাউন্ডারি বিটুইন দ্য গ্রেন, সেটা হলো গ্রেন বাউন্ডারি। সো ইট সেপারেটস ক্রিস্টালস অফ সেম কম্পোজিশন এন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। সো আলফা, আরেকটা আলফা, এই দুইটার সাধারণত সেম ক্রিস্টাল স্ট্রাকচার হয়, অল আইদার বিসিসি অর এফসিসি, এবং তার কম্পোজিশনও সাধারণত সেম হয়। শুধু তফাৎ যেটা হয় সেটা হলো ওরিয়েন্টেশন ইন অ্যাটমস, ঠিক আছে? কোন অ্যাটম এদিকে ওরিয়েন্টেড হয়েছে, কোন অ্যাটম এদিকে ওরিয়েন্টেড হয়েছে, যার কারণে গ্রেন ডেভেলপ করেছে। আমরা ফার্স্ট ইয়ারে হয়তো কিছুটা আলাপ করা হয়েছে, তোমরা 211 থেকে সেটা পড়েছো কিনা জানি না, কিছু এর মধ্যে পড়েছো ডেফিনেটলি, 213-তে আরো পড়বে। ওকে, সো ইট ইজ ইম্পর্টেন্ট ইন রিক্রিস্টালাইজেশন। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, মনে করো আমরা যখন রোলিং করি, একটা ইনগটকে রোল করে রড বানাই, তখন যখন ইনগটকে হিট করে তারপরে রোলারের মধ্যে দিয়ে দিলাম, ইনগটের মধ্যে সব গ্রেন গুলো মনে করো আলফা গ্রেন দিয়ে দিলাম, সবগুলা গ্রেন যদি মনে করো সেম সাইজ, লেটস সে গোল গোল আছে। এখন এটাকে রোল যখন করা হচ্ছে বিটুইন দ্য টু রোলস, এটা প্রেস করে এটাকে থিকনেস কমানো হচ্ছে, তখন গ্রেন গুলো লম্বা হয়ে যাচ্ছে অ্যালং দ্য রোলিং ডিরেকশন। এবং লম্বা হয়ে যাওয়ার কারণে এক নম্বর হলো তার গ্রেন গুলো লম্বা হয়ে যাচ্ছে ইনিশিয়াল গোল গ্রেন থেকে, এবং সেকেন্ড হলো এই গ্রেনের ভিতরে প্রচুর পরিমাণে স্ট্রেস জমে, কারণ আমি এটাকে হাই ফোর্সে এটাকে রোল করা হয়েছে। সো হাই এনার্জি দিয়ে এটাকে রোল করা হয়েছে, এজ এ রেজাল্ট এই প্রতিটা গ্রেনের মধ্যে এক্সট্রা এনার্জি জমে থাকে, এক্সট্রা স্ট্রেস জমে থাকে, যার কারণেই গ্রেন বিকামস হার্ডার অ্যান্ড স্ট্রঙ্গার, কারণ এর মধ্যে প্রচুর স্ট্রেস দিয়ে দেওয়া হয়েছে। এখন এই স্ট্রেস দিলে পরে ইফ দ্য টেম্পারেচার ইজ হাই, তখন যেটা হয় যে নিজেই এই গ্রেন বাউন্ডারিতে, এই দুইটা গ্রেন লম্বা লম্বা গ্রেন হয়ে গেল, দুইটা লম্বা গ্রেনের বাউন্ডারিতে ছোট 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 অনেক ক্রিস্টাল ফর্ম করে। এই ক্রিস্টাল গুলো মোটামুটি সেম সাইজের এবং এটা স্ট্রেস ফ্রি। এই প্রসেসটাকে বলে রিক্রিস্টালাইজেশন, ঠিক আছে? তার মানে একটা ডিফর্ম হাইলি স্ট্রেস ক্রিস্টাল থেকে আনডিফর্ম নিউ স্ট্রেস ফ্রি ক্রিস্টাল ফর্ম করা। এটাকে একটু কলম দিয়ে মনে হয় আরেকটু এক্সপ্লেন করতে পারি। আমরা যদি পেন নিই, মনে করো গ্রেন গুলো এরকম এরকম লম্বা হয়ে গেছে, ঠিক আছে? এরকম লম্বা হয়ে গেলে পরে এই গ্রেন বাউন্ডারিতে ছোট 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 অনেক অসংখ্য ক্রিস্টাল নিউক্লিয়েট করা শুরু করে, ঠিক আছে? এবং এই ক্রিস্টাল গুলো আলটিমেটলি আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়ে পুরা সিস্টেমটাকে কনজিউম করে, একদম ফুল ইউনিফর্ম ছোট ছোট গ্রেনের ক্রিস্টাল পুরা ম্যাটেরিয়ালের মধ্যে থেকে যায়। সো এইটাকে বলি রিক্রিস্টালাইজেশন, এবং এই রিক্রিস্টালাইজেশন হচ্ছে বিকজ হাই টেম্পারেচার আছে, সো ফেভারেবল কন্ডিশন আছে, they spontaneously transform to new undeformed এবং stress free crystals. So এই যে রিক্রিস্টালাইজেশন হচ্ছে, এটা সাধারণত গ্রেন বাউন্ডারিতে হয়, and that's why grain boundary is very important in these aspects. Finally আরেকটা যেটা আছে সেটা হলো ইন্টারফেস। নরমাল আমরা যেটা মিন করি বিটুইন টু গ্রেনস,
of different chemistry and different structure, alpha, beta, একটা FCC, একটা BCC, etc. So এই দুইটা গ্রেন বাউন্ডারি মাঝখানে যে বাউন্ডারি সেটা হলো আমরা ইন্টারফেজ বলতেছি। ইন্টারফেজ, দুইটা ফেজের মাঝখানে বাউন্ডারি এবং সেই ইন্টারফেসটাকে বলা হচ্ছে। সো এটা প্লে ইম্পর্টেন্ট রোল ইন এনি ফেজ ট্রান্সফরমেশন, আলফা বিটা ট্রান্সফরমেশন, সলিড সলিড ট্রান্সফরমেশন হতে পারে, সলিড লিকুইড ট্রান্সফরমেশন হতে পারে, এক্সেট্রা, সলিড গ্যাস ট্রান্সফরমেশন হতে পারে। সো এই ধরনের এনি কাইন্ড অফ ফেজ ট্রান্সফরমেশন যেহেতু আলফা বিটা গ্রেন বাউন্ডারিতে হয়, সো এই আলফা বিটা ইন্টারফেস ইম্পর্টেন্ট। এক্সট্রাকশন অফ মেটালের মধ্যে এটা ইম্পর্টেন্ট, রিফাইনিং প্রসেসে ইম্পর্টেন্ট, করাশন অফ মেটালের মধ্যে ইম্পর্টেন্ট। সো all major metallurgical phenomena যেগুলো আছে সেগুলোর মধ্যে সাধারণত between the two grains এর two phase এর মধ্যে সাধারণত হয়ে থাকে। that's why alpha beta is very important, alpha beta interface। so তারপরে আমরা মেটালিক সিস্টেমের মধ্যে তিন ধরনের ইন্টারফেস পেলাম। একটা হলো নরমাল সারফেস between solid and vapor or liquid and vapor, etc. দুই নম্বর হলো গ্রেন বাউন্ডারি between two similar grains, alpha alpha ইন্টারফেস বলা হচ্ছে, and আরেকটা বলা হচ্ছে ইন্টারফেস data between alpha and beta. Okay, now surface free energy and surface tension. Surface tension সম্বন্ধে তোমাদের জানা আছে, হয়তো সারফেস ফ্রি এনার্জিও জানা আছে। এই বিহেভিয়ারটা কিভাবে হচ্ছে? The properties of phases near the surface differ substantially from those in the bulk phase. তো এখানে একটা ম্যাটেরিয়ালের কথা দেখানো হয়েছে। সো এই ভিতরে বাল্কে একটা অ্যাটমের কথা ধরা হয়েছে এবং সারফেসের মধ্যে একটা অ্যাটমের নেওয়া হয়েছে। সো এই দুইটার মধ্যে কম্পেয়ার যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সারফেসের অ্যাটমটা হ্যাভ ডিফারেন্ট কোঅর্ডিনেশন নাম্বার। খেয়াল করে দেখো, এটা চারিদিকে অ্যাটম দিয়ে যে কয়টা নেইবার যেটা আছে, নেইবার হলো 4, 2, 6টা নেইবার আছে। অন দ্য আদার হ্যান্ড এটা নেইবার হলো মাত্র 4টা, উপরে কোনো অ্যাটম না থাকার কারণে। So coordination number is different patterns of thermal motion. এটার চারিদিকে যেহেতু অ্যাটম দিয়ে আছে, সো এটার মোশন আর এটার মোশন will be different because এটার সামনের দিকে ওপেন, যার ফলে এটার মোশন will be different than this one, and it has a different energy. Different energy কিভাবে হচ্ছে? Because এখানে যেহেতু নেইবারে 6টা অ্যাটম আছে, সো 6টা অ্যাটমের সাথে সে বন্ড ফর্ম করছে এবং তোমরা জানো যে বন্ড ফর্ম করলে পরে এনার্জি কমে যায়। সো তার মানে প্রতিটা অ্যাটমের জন্য বন্ড যদি -5 হয় তাহলে 5 6 30 কমলো এনার্জি। অন দ্য আদার হ্যান্ড সে এখানে 4টা বন্ড ফর্ম করেছে, তো তার কমলো হলো 4 5 20টা। সো এক্সট্রা 10 এনার্জি তার বেশি আছে, যার কারণে আমরা বলি যে সারফেসের অ্যাটমগুলো প্রত্যেকটাই হায়ার এনার্জি স্টেটে থাকে। ঠিক আছে? তো যেহেতু এনার্জি অফ এ পার্টিকেল ইন এ ফ্রি সারফেস ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য পার্টিকেল অফ এ বাল্ক, যার কারণে সারফেস যদি আমরা বাড়াই, সারফেস ফ্রি এনার্জি অলসো বেড়ে যাবে। এই যে এনার্জি যেটা সেটাকে সারফেস ফ্রি এনার্জি হিসেবে ডিফাইন করা হয়। তো যত বেশি সারফেস বাড়বে ম্যাটেরিয়ালটার সারফেস ফ্রি এনার্জি তত বাড়বে। সো দি ফ্রি এনার্জি রিকোয়ার্ড, যদি ফ্রি এনার্জিকে এখন আমরা ডিফাইন করি অ্যাকর্ডিং টু গিভস, the free energy required to create 1 unit of new interfacial area per square meter is known as Gibbs free energy, Gibbs surface free energy. So আমরা জুলসে ধরি তাহলে এটা হবে জুলস পার মিটার, এটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করা। সো এনার্জি রিকোয়ার্ড টু ক্রিয়েট 1 unit of new surface, 1 unit, এটা যেহেতু জুলসে ধরা হচ্ছে, সো এটা মিটার স্কয়ার হবে। সো 1 মিটার স্কয়ার নিউ সারফেস ক্রিয়েট করতে গেলে পরে পার স্কয়ার মিটার যে এনার্জি লাগবে সেটা হলো গিবস এনার্জি। Okay, because a reduction in surface area of the liquid results a reduction in free energy of system, the surface of the liquid will tend to contract as far as possible. তার মানে আমরা একটু আগে বললাম সারফেস যদি বাড়াই তাহলে এনার্জি বেশি লাগে। কেন বেশি লাগে? বিকজ সারফেসের মধ্যে এনার্জি, অ্যাটম এনার্জি বেশি। সো যত বেশি সারফেস হবে তত সে এনার্জি বেশি হবে, যার কারণে ম্যাটেরিয়াল টেন্ড টু কন্ট্রাক্ট, যাতে করে সে সারফেস এরিয়া কমায় দেয়। সারফেস এরিয়া কমায় দিলে পরে তার টোটাল সারফেস এনার্জিও কমে যাবে। সলিডের সারফেস নিজে কমে যাচ্ছে, সেটা ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট। ওকে, বাই দ্য ওয়ে, এখানে তাহলে আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি যে শেপের সাথে যদি এখন কম্পেয়ার করি, কোন শেপের সারফেস সবচেয়ে কম? অবভিয়াসলি একটা স্ফিয়ারের সারফেস এরিয়া সবচেয়ে কম, যার কারণে তাহলে সবাই এনি ম্যাটেরিয়াল টেন্ড টু reshape its size into a sphere.
কারণ স্ফিয়ার হলে পরে তার সারফেস এরিয়া কমে যাবে, এজ এ রেজাল্ট সারফেস এনার্জিও কমে যাবে। আর সলিড নিজে নিজে স্ফিয়ার হচ্ছে সেটা ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট, বিকজ যার এগেইনস্টে সে গোল হচ্ছে, কারণ এই সারফেসটা সে স্ট্রেচ করে গোল হবে, এবং গোল হইতে গেলে পরে যে ফোর্সটা বাধা দেয় সেই ফোর্সটা হলো সারফেস টেনশন। সুতরাং একটা ফোর্সের এগেইনস্টে সে এটা গোল হচ্ছে, এবং এটা সলিডের বেলায় ইমাজিন করা ডিফিকাল্ট, বিকজ সলিডের সারফেস টেনশন অনেক বেশি, এজ এ রেজাল্ট এটা নর্মালি গোল হয় না। কিন্তু লিকুইড এটা সারফেস টেনশন অনেক কম, যার কারণে লিকুইড ইজিলি গোল হয়ে যায়, এবং যার জন্য আমরা দেখি যে বৃষ্টি ফোঁটা যখন পড়ে এটা স্ফেরিক্যাল ড্রপলেট পড়ে, এটা কখনো কিউব হয় না, এটা কখনো ফ্ল্যাট শিট হিসেবে পড়ে না, এটা গোল স্ফিয়ার হিসেবে পড়ে। আর স্ফিয়ার হিসেবে পড়লে পরেই তার সারফেস টেনশন সবচেয়ে কম থাকে। তো সারফেস টেনশন তাহলে আমরা যদি ডিফাইন করি যে টেন্ডেন্সি অফ লিকুইড টু কন্ট্রাক্ট, এখানে সেজন্য স্পেসিফিক্যালি লিকুইডের কথা বলা হয়েছে, যদিও সলিড হ্যাজ এ সারফেস টেনশন অ্যাজ ওয়েল। So tendency of liquid surface to contract cause a tangential force in the free surface. So spherical কথা যদি ইমাজিন করি, তো তার সারফেসের মধ্যে একটা টেনজেনশিয়াল ফোর্স যেটা কাজ করে, সেই ফোর্সটাই হলো সারফেস টেনশন, and defined as a force acting at right angle in the surface. So tangential এর কথা যেটা বলছি, so force acting right angle at the surface is known as surface tension, যার এগেইনস্টে ম্যাটেরিয়ালটা গোল হয়ে যায়। এবং এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি যদি ডিফাইন করতে চাই বা এটাকে এক্সপেরিমেন্টালি মেজার করতে চাই, তাহলে নর্মালি এই লিকুইড ফিল্ম এক্সপেরিমেন্ট করা হয়। এটা কিভাবে, জিনিসটা হলো একটা এরকম একটা শেপ করা হয়, তার দিয়ে একটা রেক্টেঙ্গুলার শেপ করা হচ্ছে 1 মিটার বাই 1 মিটার, জাস্ট 1 মিটার বাই 1 মিটার হাইপোথেটিক্যালি বলা হলো যে এরকম একটা শেপ করা হয়, এবং এই পাশের যে তারটা আছে সেই তারটা মুভ করতে পারে। তো প্রথমে তুমি এটার মধ্যে একটা লিকুইড ফিল্ম নিলা, লিকুইড ফিল্ম নেওয়ার পরে তারপরে এটাকে টানতে শুরু করলা, এবং এই যতটুকু লেন্থ পর্যন্ত তুমি টানতে পারলা, ঠিক আছে, এই সারফেস টেনশনের এগেইনস্টে, সেটাই হলো এনার্জি। ঠিক আছে, সো দ্য ওয়ার্ক অফ রিভার্সিবল আইসোথার্মাল ফরমেশন অফ 1 মিটার স্কয়ার অফ নিউ সারফেস is mathematically equal to work done in stretching the surface by 1 meter along a 1 meter line. ঠিক আছে, তো এটাকে আমি যদি 1 মিটার পর্যন্ত স্ট্রেচ করতে পারি অফ 1 মিটার লাইন, তাইলে পরে যে ওয়ার্ক ডান করা হলো সেই ওয়ার্ক ডানটাই বেসিক্যালি সারফেস এনার্জি। ঠিক আছে, সো সারফেস টেনশন এবং সারফেস এনার্জি দে আর নিউমেরিক্যালি ইকুয়াল, দুইটারই সেম ডাইমেনশন ml t⁻⁻, ঠিক আছে। সো কিন্তু সারফেস টেনশন যেহেতু একটা ফোর্স, সুতরাং এটাকে নিউটন পার মিটার দিয়ে বলা হচ্ছে, 1 মিটারের জন্য কত ফোর্স লাগে, আর এনার্জি হলো 1 মিটার স্কয়ার নিউ সারফেস ক্রিয়েট করতে করে যে এনার্জিটা লাগে। তো এটাও গামা, জাস্ট ইউনিটটা ডিফারেন্ট, কিন্তু ভ্যালু রিমেইনস দ্য সেম। ওকে, সো এখানে কিছু ম্যাটেরিয়ালের সারফেস টেনশন দেখানো হয়েছে। সেখানে খেয়াল করো লিকুইডের সারফেস টেনশন খুবই কম, অন লেভেল 0.059, অন দ্য আদার হ্যান্ড স্টিলের বেলায় দেওয়া আছে 1.5। সো যত আমরা ম্যাটেরিয়ালটা সলিডের দিকে যাবে, অথবা উল্টা করে যদি বলি বন্ড এনার্জি যত বেশি বাড়বে, সেই ম্যাটেরিয়ালের সারফেস টেনশন তত বেশি হবে। ওকে, সো এই সারফেস টেনশনের অ্যাপ্লিকেশন আমরা বলছি দুইটা অ্যাপ্লিকেশন সাধারণত আমরা দেখবো, একটা হলো অ্যাজ এ মেকানিক্যাল অ্যানালজি, সো মেকানিক্যাল ফোর্স হিসেবে আমরা সারফেস টেনশনকে ইমাজিন করব, আর একটা হলো কেমিস্ট্রি হিসেবে চিন্তা করব। সো ওকে, তো চলো এখানে যেটা আমরা দেখাতে যাচ্ছি, গ্যাস লিকুইড ইন্টারফেসে সারফেস টেনশন কিভাবে রোল প্লে করে, সারফেস টেনশন বা সারফেস এনার্জি কি রোল প্লে করে। মনে করি আমরা একটা লিকুইডের ভিতরে সারফেস থেকে এই ডিসটেন্সে একটা গ্যাস বাবল নিউক্লিয়েট করছে, গ্যাস বাবলের রেডিয়াস হলো r, ঠিক আছে। তো এই গ্যাস বাবল নিউক্লিয়েট করতে গেলে কত প্রেসারের এগেইনস্টে এটা নিউক্লিয়েট করবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে। সো এটাকে আমরা যদি ফিজিক্যালি চিন্তা করি, গ্যাস বাবলটা নিউক্লিয়েট করবো কি করে, প্রথম কাজ হলো ওই একটা পার্টিকুলার স্ফেরিক্যাল এরিয়া থেকে কিছু লিকুইড অ্যাটমকে সরিয়ে ফেলতে হবে, কিছু লিকুইড অ্যাটম সরে যাওয়ার পর একটা সারফেস ক্রিয়েট হবে, স্ফেরিক্যাল সারফেস ক্রিয়েট হবে, তারপরে লিকুইডের থেকে সমস্ত গ্যাসগুলো এটার ভিতরে পেনিট্রেট জমতে শুরু করবে। এই হলো বেসিক্যালি আমরা যদি ভিজুয়ালাইজ করি স্টেপ বাই স্টেপ প্রসেস,
এখন এই প্রথম কাজ হলো লিকুইডটাকে সরিয়ে একটা সারফেস জেনারেট করা, এবং দ্যাট পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গ্যাস বাবল, গ্যাস ভিতরে ঢোকা, সেটা ভেরি ইজি, বিকজ এখানে একটা সাফিসিয়েন্ট গ্যাস প্রেশার আছে, এবং গ্যাস প্রেশারের এগেনস্টে সে গ্যাস এই খালি জায়গা যেটা হলো সেটার ভিতরে যে জমতে শুরু করবে। তো এখন টোটাল প্রেশার যেটা কাজ করছে, যে প্রেশারের এগেনস্টে একটা বাবল নিউক্লিয়েট করবে, সেই প্রেশার হলো তিনটা। একটা হলো PA, একটা PM, একটা হলো P গামা। PA এটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেহেতু সবকিছুই অ্যাটমসফিয়ারে ওপেন আছে, সো অ্যাটমসফিয়ার প্রেশার এটা কাজ করবে। 2 নম্বর হলো মেটালের প্রেশার, যেটাকে PM দিয়ে বলা হয়, এবং যেটা আমরা জানি এইচ রোজি, তোমরা ফিজিক্সে পড়েছো বা অন্য কোথাও পড়েছো। সো অ্যাটমসফিয়ারিক প্রেশার তার এগেনস্টে হবে মেটাল, যত নিচে যাবে মেটালের প্রেশার, যত ডেন্সিটি যাবে তার সেটার সাথে কাজ করবে। সো PM হলো মেটাল প্রেশার, হেড প্রেশার। আরেকটা হলো প্রেশার রিকোয়ার্ড টু ক্রিয়েট এন্ড মেইনটেইন গ্যাস মেটাল ইন্টারফেস। তো এই যে গ্যাস মেটাল ইন্টারফেস তৈরি হলো, সেটা তৈরি করা এবং এটাকে মেইনটেইন করা, তার এগেনস্টে এটা কাজ করবে, ঠিক আছে। তো সারফেস স্টেশন এগেনস্টে সবকিছু হবে, সেটাকে পি গামা বলে। এটা ভ্যালুগুলা আমি এখানে ডিটেল দেখাচ্ছি না, এটা বইয়ের মধ্যে পি গামার ভ্যালু বের করে দেখিয়েছে, তুমি দেখে নিও, ভেরি সিম্পল থিং। আমি শুধু রেজাল্টটা সরাসরি বলে দিচ্ছি। তো টোটাল প্রেশার যেটা কাজ করে সেটাকে পিবি যদি বলি, তাহলে এই তিনটার যোগফল যেটা দাঁড়াচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, মেটালিক প্রেশার হলো এইচ রো জি, আর পি গামা যেটা যেটা হলো সারফেস টেনশন এগেইনস্টে যেটা কাজ করে, সেটা টুয়াইস গামা বাই আর, ঠিক আছে। সো সারফেস টেনশন ডিভাইড বাই রেডিয়াস। তো এইটা হলো আমাদের ওভারঅল ফর্মুলা, যে দিস ইজ দ্য টোটাল প্রেশার যার এগেইনস্টে এই বাউলটা নিউক্লিয়েট করছে। এখন এই প্রেশারটা কত বড় হবে কত ছোট হবে ডিপেন্ড করে তাহলে এই দুইটা প্যারামিটার। PA যেহেতু ফিক্সড, সো এইচ রো জি যত বড় হবে PB তত বড় হবে। এইচ রো জি বড় হওয়ার মধ্যে এখানে ভেরিয়েবল হলো দুইটা, একটা হলো এইচ এবং একটা রো। সো যত নিচে বাবল জেনারেট করবে তত বেশি প্রেসার এগেইনস্ট এটা নিউক্লিয়েট করবে। ডেনসিটি যত বেশি হবে, তার মানে স্টিলের মধ্যে একটা বাবল নিউক্লিয়েট করা কঠিন কম্পেয়ার টু অ্যালুমিনিয়ামের মধ্যে বাবল নিউক্লিয়েট করা, কারণ অ্যালুমিনিয়ামের ডেনসিটি কম, সুতরাং এইচ রো জি টার্মটাও ছোট হয়ে যায়। and surface tension এর এগেইনস্টে সারফেস টেনশন যে ম্যাটেরিয়ালের যত বড় হবে তার বেশি প্রেসার লাগবে। এট দ্য সেম টাইম বাবল সাইজ যত ছোট হবে তত বেশি প্রেসার এক্সপেরিয়েন্স করবে, হুইচ ইজ ভেরি আয়রনিক। কেন আয়রনিক আমরা একটু পরে বলছি। তো এখানে তাহলে পিবি ইনক্রিজেস এইচ এবং রোর সাথে এবং আর এর সাথে ডিক্রিজ করছে। আয়রনিক যেটা বলা হয়েছে, যে যখন একটা বাবল নিউক্লিয়েট করে হোমোজেনিয়াসলি, সাধারণত ছোট থেকে বড় হয়, তাই না? নিউক্লিয়েশন যেটা হয় সেটা হলো মনে করে একটা দুইটা তিনটে অ্যাটম নিয়ে একটা নিউক্লিয়াস ফর্ম করে এবং তারপরে নিউক্লিয়াসটা গ্রো করে। সো নিউক্লিয়েশন এন্ড গ্রোথ প্রসেস হলো একটা বাবল ফর্মেশন। সো নিউক্লিয়েশন যেহেতু একদম ছোট সাইজ থেকে শুরু হয়, তার মানে আর এর ভ্যালু এক্সিডিংলি স্মল at the initial stage, 10⁻⁸, 10⁻⁹ of a meter, ঠিক আছে। সুতরাং আর এর ভ্যালু যেহেতু ইনিশিয়ালি সবচেয়ে ছোট, সুতরাং রেজিস্ট্যান্স এক্সপেরিয়েন্স করে ইনিশিয়ালি সবচেয়ে বেশি, ঠিক আছে। সো দ্য পি গামা টার্ম ইজ এক্সপেক্টেড টু বি ভেরি হাই, যেহেতু আর এর ভ্যালু 10⁻⁸ লেভেলে থাকে। ওকে, আমরা জাস্ট ভিজুয়ালাইজ করি ভেরি হাই যেটা বললাম, কত ভেরি হাই। মনে করি আমি স্টিলের মধ্যে নিউক্লিয়েট করছি, ঠিক আছে। সো একটা লিকুইড স্টিল আছে যার 0.3 মিটার বেলো একটা বাবল নিউক্লিয়েট করছে, সেই বাবলের রেডিয়াস হলো 10⁻⁹ অফ এ মিটার, ঠিক আছে। জি এর ভ্যালু যদি আমরা এটা ধরি, স্টিলের ডেনসিটি যদি এটা কনসিডার করি, এবং স্টিলের সারফেস টেনশন আমরা জানি 1.56 নিউটন পার মিটার। তো এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, 1 অ্যাটমসফিয়ার ঠিক আছে, এইচ রো জি কে যদি আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করি, সেটা আসে হলো 0.22, এবং পি গামা যেটা আছে টুয়াইস গামা বাই আর, সেটাকেও অ্যাটমসফিয়ারে কনভার্ট করি ইউজিং দিস ওয়ান, তাহলে আমরা পাই 3090 অ্যাটমসফিয়ার। সো এটা হলো 1, এটা হলো 0.22, আর এটা হলো অ্যাবাউট 31,000। সুতরাং এটার তুলনায় এটাকে একদম টোটালি নেগলেক্ট করতে পারি। আমি তাহলে চিন্তা করতে পারি পিবি বেসিক্যালি এটার সমান, তাই তো? এই দুইটা একদম নেগলিজেবল। সো হুইচ ইজ ইকুয়াল টু 30900 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো তার মানে একটা স্টিলের ভিতরে অনলি অ্যাবাউট 0.3 মিটার, 3 মিটার মানে হলো 300 মিলিমিটার। সো 300 মিলিমিটার রাফলি এতটুকু। সো এতটুকু নিচে একটা বাবল যদি নিউক্লিয়েট করতে চায়, তাহলে পরে
31 about 31,000 অ্যাটমসফিয়ার প্রেসার তার উপরে লাগবে, এবং তার মানে কি এই বাবেলের ভিতরে 31,000 অ্যাটমসফিয়ার প্রেসার জেনারেট হইতে হবে, তাহলে পরে এই বাবলটা স্টেবিলাইজ হবে। ঠিক আছে, সো অ্যামাউন্ট অফ গ্যাস প্রেসার ইনসাইড এ গ্যাস বাবল রিকোয়ার্ড ফর homogeneous nucleation is roughly equal to pressure solely required to create the maintenance surface. So surface create করার জন্য যে প্রেসার লাগে সেটাই মোটামুটি সবকিছু। ঠিক আছে, and atmospheric pressure and the metal head pressure have very negligible effect. এটা ভ্যালু ভেরি স্মল, যার জন্য we can almost neglect it. ঠিক আছে, সো তাহলে লিকুইডের ভিতরে একটা বাবল নিউক্লিয়েট করতে গেলে অলমোস্ট এন্টায়ারলি ডিপেন্ডস অন সারফেস টেনশন and the size of the bubble. So, does applying vacuum has any effect on nucleation of the gas? আমরা জানি সাধারণত স্টিলের মধ্যে যদি আমরা স্টিল যেহেতু আমরা তৈরি করি অক্সিজেন ব্লো করে, সুতরাং আয়রনও অক্সিডাইজ হয়ে যায় এবং স্টিলের মধ্যে আলটিমেটলি অনেক অক্সিজেন জমে থাকে এবং সেই অক্সিজেনটা ইজ ভেরি হার্মফুল। তার মানে ভিতরে সব অক্সিজেনকে সরিয়ে ফেলা এবং এই ডি অন্য কিছু অ্যাড করে অ্যালুমিনিয়াম অ্যাড করলে অ্যালুমিনিয়াম অক্সিজেন যেটা অ্যালুমিনিয়াম ফর্ম করে সে চলে যায়, সো বাথের মধ্যে অক্সিজেন কমে যায়। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। অ্যানাদার ওয়ে যেটা সেটা অ্যাপ্লাইং ভ্যাকুয়াম। ঠিক আছে, ভ্যাকুয়াম অ্যাপ করে সাক করে নিয়ে যাওয়া। এখন এই যে নিউক্লিয়েশন বাবল, এখন সাক করে কি নিয়ে যাব? আমি বাবল নিউক্লিয়েট নিয়ে যেতে চাই, বাবলটা আগে তো নিউক্লিয়েট হতে হবে, একটা গ্যাস ফেজ আগে ফর্ম করতে হবে। আর গ্যাস ফেজ ফর্ম করতে গেলে পরে যে প্রেসারটা লাগে সেই প্রেসারটা হলো এই তিনটার যোগফল। এখন আমি বলতেছি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে পরে এটা কোনো হেল্প করে কিনা। এন্ড ভ্যাকুয়াম কাকে বলে? ভ্যাকুয়াম মানে হলো অ্যাটমসফিয়ার প্রেসার উইথ সাম নেগেটিভ ভ্যালু, তাই তো? নরমালি 1 অ্যাটমসফিয়ার প্রেসার থাকে, যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করি মনে করো 10⁻⁵ অ্যাটমসফিয়ার প্রেসার। সো বেসিক্যালি অ্যাটমসফিয়ার প্রেসারটা অনেক কম। এখন এইখানে যদি আমি ভ্যাকুয়ামের এই ভ্যালু, যেহেতু এই অ্যাটমসফিয়ার প্রেসারের কোনো ইনফ্লুয়েন্স নাই, যেহেতু এই ভ্যালুটা এত বড়, সুতরাং ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে পরে বাবল নিউক্লিয়েশনের কোনো লাভ নেই। ঠিক আছে, সো এটা ওপেন করা আর ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, কারণ ভ্যাকুয়াম হ্যাজ নো ইফেক্ট অন নিউক্লিয়েশন অফ এ গ্যাস বাবল। ওকে, তাহলে পরে প্র্যাকটিক্যাল সিনারিও তাহলে কি দাঁড়ালো, যে আমরা একটা বাবল নিউক্লিয়েট করতে গেলে এত প্রেসার লাগে, about 31,000 atmosphere pressure in steel, আমরা যে একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। এই হাই অ্যামাউন্টের প্রেসার জেনারেট করতে গেলে পরে লিকুইডের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস অ্যাটমিক লেভেলে জমা থাকতে হবে এবং যেটা আলটিমেটলি জমে 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 অনেক প্রেসার জেনারেট করবে, 31,000 এর বেশি, তখন একটা বাবল ফর্ম করবে। ঠিক আছে, তো এই এত গ্যাস সাধারণত লিকুইডের ভিতরে থাকে না, লিকুইডের গ্যাস থাকে অনেক কম লেভেলে, সুতরাং এই 31,000 অ্যাটমসফিয়ার প্রেসার এখানে জেনারেট করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। এবং যার কারণে আমরা বলি যে লিকুইডের ভিতরে একটা গ্যাস হোমোজেনিয়াসলি নিউক্লিয়েট করা, হোমোজেনিয়াসলি নিউক্লিয়েট করা ইজ অলওয়েজ ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, থিওরিটিক্যালি পসিবল যদি বলি আমরা যে 31,000 অ্যাটমসফিয়ার লাগবে, so this is a theoretical requirement. Theoretically 31,000 atmosphere বেশি হলে পরে এটা নিউক্লিয়েট হবে, কিন্তু practically it will not happen. ঠিক আছে, so homogeneous nucleation of gas bubble inside a liquid metal is always impossible. And homogeneous nucleation কাকে বলে? তোমরা হয়তো কোথাও পড়েছো, homogeneous nucleation তার কোনো হেল্প ছাড়া নিউক্লিয়েশন করছে। ঠিক আছে, এখন তাহলে নরমালি যেটা হয় হেটেরোজেনিয়াসলি নিউক্লিয়েট করে। Heterogeneous nucleate কি করে? For a gas bubble to nucleate, an existing gas metal interface must always be available. তার মানে always একটা সারফেস ইজ অলওয়েজ দেয়ার, একটা সারফেস আছে, তো তার নতুন করে সারফেস তৈরি করতে লাগে না। তাইলে পরে আমাদের যে পিবি যে ফর্মুলা যেটা আছে, পিবি ইজ ইকুয়াল টু পিএ প্লাস পিএম যেটা আছে, সরি পিএম, আর একটা আছে পি গামা। তো পি গামাটা হলো সারফেস তৈরি করতে লাগে। ঠিক আছে, এখন যেহেতু অলরেডি সারফেস আছে, এই টার্মটা বাদ চলে গেল, এক্সিস্টিং সারফেস ইজ দেয়ার, অলরেডি সারফেস দেয়ার, সুতরাং এই সারফেসের উপরে বাবল নিউক্লিয়েট করা স্টার্ট করবে। এবং তখন কি লাগে, এটা হলো 1 অ্যাটমসফিয়ার, এটা হলো 0.2 অ্যাটমসফিয়ার বা 2 অ্যাটমসফিয়ার কথা বলি। সো
সো অনলি অ্যাবাউট 1.22 অ্যাটমসফিয়ার লাগে বাবল নিউক্লিয়েট করতে, এবং এই 1.22 অ্যাটমসফিয়ার করতে গেলে যে যতটুকু গ্যাস লিকুইডের মধ্যে থাকা দরকার সেই গ্যাস ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, দ্যাটস ওয়াই যত বাবল নিউক্লিয়েট করে ইনসাইড গ্যাস মেটাল অলওয়েজ হেটেরোজেনাসলি নিউক্লিয়েট করে। হেটেরোজেনাসলি কাকে বলে? কেউর হেল্প নিয়ে নিউক্লিয়েট করা। কিভাবে হেল্প? সারফেস ইজ দেয়ার। ঠিক আছে, একটা সারফেস অলরেডি থাকবে, তার উপরে বাবল নিউক্লিয়েট করবে। সো ইন দ্যাট কেস P gamma would not require and nucleation of a gas bubble would not be a problem anymore. ঠিক আছে, এবং এই যে সারফেসের উপর নিউক্লিয়েট করে, বিভিন্ন ধরনের সারফেস অ্যাভেলেবল আছে, ইভেন লিকুইডের উপরে যে সারফেস আছে সেটাও একটা সারফেস হিসেবে থাকতে পারে, তার উপরে বাবল নিউক্লিয়েট করতে পারে। একটা ইনক্লুশন ভিতরে থাকতে পারে, একটা সলিড ইনক্লুশন ভিতরে ভাসতেছে, মনে করো একটা বালুর দানা ভিতরে ভাসতেছে, শুধু ওই বালুর দানার উপরে হতে পারে, বা একটা রিফ্র্যাক্টরি লাইনিং, রিফ্র্যাক্টরি খসে পড়ে গেছে, এই লাইনিং রিফ্র্যাক্টরি ভাসতেছে, তার উপরে নিউক্লিয়েট করতে পারে, এক্সেট্রা। সো এই কাইন্ড অফ ইনক্লুশন, সলিড ইনক্লুশন লিকুইডের মধ্যে যদি থাকে, সে তার সারফেসের উপরে জমতে পারে। দ্য কন্টেনার অফ দ্য লিকুইড, সেটাও হতে পারে। এই যে লিকুইডের কন্টেনার সারফেস, এটাও একটা সারফেস, সো এর মধ্যেও নিউক্লিয়েশন হতে পারে। ঠিক আছে, সো এই ধরনের সারফেস গুলো ইজ অ্যাভেলেবল ফর নিউক্লিয়েশন অফ গ্যাস বাবল onto it. কমন প্র্যাকটিক্যাল যেগুলো হিসেবে চিন্তা করা হয়, রিগোরাস স্টিয়ারিং করা হয়। রিগোরাস স্টিয়ারিং গুলো কি হয়? স্টিয়ারিং করলে পরে প্রচুর বাবল জেনারেট করে। ঠিক আছে, বাতাস গুলা লিকুইডের সাথে মিক্স হয়ে যায়, সো বাতাসটা ভিতরে ঢুকে গেল, তার মানে অলরেডি একটা সারফেস ক্রিয়েট হয়ে গেল, অলরেডি একটা গ্যাস বাবল আছে, তো ওই বাবলের ভিতরে লিকুইড থেকে গ্যাস গুলো যে ভিতরে ঢুকে জমতে শুরু করে। ফ্লাশিং দ্য মেল বাই ইনার্ট গ্যাস, এটা একটা ওয়ে আছে কি, এটা হলো যে মনে করো কন্টেনারের মধ্যে লিকুইড আছে, তো এখানে একটা একটা পাইপ দিয়ে আমি গ্যাস ব্লো করলাম, লেটস সে আর্গন গ্যাস ব্লো করলাম, বা অন্য কোনো ইনার গ্যাস, নাইট্রোজেন হতে পারে, যদি এটা ইনার টু দ্য লিকুইড মেটাল যেটা আমরা কথা বলতেছি, এই লিকুইড মেটালের সাথে যদি নাইট্রোজেন কোনো রিঅ্যাক্ট না করে, তাহলে আমরা নাইট্রোজেন ব্লো করতে পারি, অথবা আর্গন ইজ দ্য বেস্ট বিকজ ইট ইজ টোটালি ইনার্ট গ্যাস। তো আর্গন গ্যাস যদি ব্লো করি, তাহলে গ্যাস বাবল গুলো ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এই বাবলের উপরে তখন নিউক্লিয়েট করা স্টার্ট করে। ঠিক আছে, সো ফ্লাশিং দ্য মেল বাই ইনার গ্যাস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে। ঠিক আছে, আর রিগোরাস স্টিয়ারিং যদি, এটাও আনাদার সিম্পলেস্ট ওয়ে, খরচ অলমোস্ট লাগে না বলে চলে, শুধুমাত্র তোমার একটা স্টিয়ারার থাকবে, স্টিয়ারার দিয়ে তুমি শেক করতে থাকো। ঠিক আছে, শেক করলে পরে লিকুইডের মধ্যে বাতাস মিক্স হয়ে যাবে, সেই বাতাসের মধ্যে লিকুইডের মধ্যে যে গ্যাস জমে আছে সেটা জমতে শুরু করবে। Another one is very interesting, সেটা হলো creating fresh crevice by scratching smooth wall crucible. প্রথমে যে ক্রুসিবলটা নরমালি কেনা হয়, একটা ফ্রি নতুন ক্রুসিবল যদি কেনা হয়, এই ক্রুসিবলের মধ্যে এই সারফেস গুলোতে স্ক্র্যাচ করা হয়। স্ক্র্যাচ করলে কি হবে? অনেক এরকম চিকন চিকন ক্রেভিস ফর্ম করবে, তার মানে গর্তের মতো হবে, ছোট ছোট চিকন চিকন গর্ত হয়ে যাবে। এখন যখন লিকুইড মেটাল আমি ঢালবো, মনে করো আমি সারফেসটা দিয়ে এরকম চিন্তা করি, এরকম সারফেস, এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে, আরেকটা ছোট্ট একটা স্ক্র্যাচ আছে, এই ধরনের যদি আমি লেজারের কথা চিন্তা করি, এখন লিকুইড মেটাল যদি ঢালি, লিকুইড মেটাল এই সারফেসের মধ্যে এরকম ভাবে যাবে, এই যে মাঝখানে যে জায়গাটা থেকে গেল, এই জায়গাটার ভিতরে বাতাস জমে থাকে। এই বাতাস জমে থাকা মানেই হলো এই বাতাসটার মধ্যে তখন বাবল নিউক্লিয়েট করবে। ঠিক আছে, সো ফ্রেশ ক্রুসিবল গুলোর মধ্যে এই স্ক্র্যাচ করে বিভিন্ন বিভিন্ন ক্রেভিস তৈরি করে দেওয়া হয়। যখন লিকুইড মেটাল পোর করি, বিকজ অফ দ্য সারফেস টেনশন, এই চিকন ক্রেভিসের ভিতরে লিকুইড মেটাল পেনিট্রেট করে না, তেমন ওখানে বাতাস জমে থাকে, ওই বাতাসের উপরে তখন গ্যাস বাবল নিউক্লিয়েট করে। ঠিক আছে, সো দিস আর দ্য কমন সাম ওয়ে অফ ডুইং ডিগ্যাসিং ইন প্র্যাকটিক্যাল, পার্টিকুলারলি কাস্টিং, মেটাল কাস্টিং এর সময় এই ঘটনাগুলো বেশি করা হয়। ওকে, সো তাহলে পরে আমরা ফার্স্ট এক্সাম্পল যেটা দেখলাম সেটা হলো ইন্টারফেস, লিকুইড গ্যাস ইন্টারফেস। সেকেন্ড হলো লিকুইড লিকুইড ইন্টারফেস। লিকুইড ইন্টারফেস হতে পারে, মনে করো স্টিল মেকিং এর সময় স্ল্যাগের সাথে লিকুইড মেটাল, সেটা হতে পারে ইন্টারঅ্যাকশন বিটুইন লিকুইড স্ল্যাগ এন্ড লিকুইড মেটাল ইন স্টিল মেকিং প্রসেস। ঠিক আছে, সো স্ল্যাগ গুলো স্ল্যাগ কিভাবে ফর্ম করে? স্টিলের মধ্যে আয়রন অক্সিডাইজ হচ্ছে, আয়রন অক্সাইড ফর্ম করছে, সিলিকন অক্সিডাইজ হচ্ছে, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, ম্যাঙ্গানিজ অক্সিডাইজ হচ্ছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে, এই সব অক্সাইড গুলো মিলে একটা স্ল্যাগ জেনারেট করে, এবং সেটা যেহেতু লাইটার মেটালের চেয়ে সেটা উপরে ভাসে। ঠিক আছে, এখন সমস্যা হলো যে এই যে উপরে ভেসে ওঠে, সে ভেসে ওঠাটা নর্মালি ইনিশিয়ালি একটা রুলস ছিল যেটাকে বলে স্টোকস ল।
তোমরা এক্সট্রাক্টিভ মেথডোলজি পড়েছো কিনা জানি না, এমএমই কত ভুলে গেছি, 351 প্রবাবলি 351 এর মধ্যে 30 এর পড়বো এটা। তো ওইখানে একটা আছে মেটাল এক্সট্রাকশনের সময় স্টোকস ল বলে একটা ল আছে। সেটা বলা হচ্ছে যে একটা লিকুইডের মধ্যে যদি আমি দুইটা সলিড মনে করো পার্টিকেল ছেড়ে দিই এবং কোনটা আগে সিঙ্ক করবে, কোনটা আগে ডুবে যাবে, কোনটা পরে ডুববে, এটা ডিপেন্ড করে ডেনসিটির উপরে। সেম সাইজ যদি হয় দুইটা পার্টিকেল, যেটা ডেন্সার সেটা আগে চলে যাবে, অথবা ডেনসিটি যদি সেম হয় যেটা বড় সেটা আগে ডুবে যাবে। So that's the Stokes law. Larger particles will sink or rise depending on the specific gravity to a given metal faster than smaller particles. ঠিক আছে? So ওইটা ফাইন, কিন্তু প্রবলেম হলো যখন ডিফারেন্ট ম্যাটেরিয়াল থাকে, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের সারফেস টেনশনের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? এবং সারফেস টেনশন মানে হলো অ্যাট্রাকশন বিটুইন দ্য ফেজেস। সো এখানে আমরা একটা এক্সাম্পল সো রোসেজার বলে আরেকটা রুলস, এটা ডিপেন্ডিং অন দ্য অ্যাট্রাকশনের কথা বলা হয়েছে, সেটা হলো দ্য রেট অফ রিমুভাল অফ স্ল্যাগ কম্পোনেন্ট ডিপেন্ডস আপন দেয়ার কম্পোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার সাইজ। শুধু সাইজ বা ডেনসিটি ইম্পর্টেন্ট না, স্টোকস ল যেটা বলছে, কম্পোজিশন ইম্পর্টেন্ট। কম্পোজিশন ডিক্টেট করে হলো সারফেস টেনশন। ঠিক আছে? স্মল অ্যালুমিনা রিচ পার্টিকেল সেপারেট মোর র্যাপিডলি দ্যান লার্জার সিলিকা পার্টিকেল। ঠিক আছে? সো দুটো পার্টিকেল আছে অ্যালুমিনা, সিলিকা, এর মধ্যে দেখা যায় অ্যালুমিনাটা আগে ডুবে যায়, সিলিকাটা পরে ডুবে যায়, তার মানে সেপারেট করা যায় ভেরি ইজিলি। এবং এটা ডেনসিটির সাথে সম্পর্ক না, যেটা স্টোকস ল বলে, ইট ইজ দ্য ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন দ্য পার্টিকেল এন্ড দ্য লিকুইড। ঠিক আছে? তো এই যে পার্টিকেল যেটা আছে অ্যালুমিনা পার্টিকেল, তার সাথে লিকুইড অ্যালুমিনিয়াম লিকুইড স্টিল কিভাবে বিহেভ করে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন আছে, তাদের মধ্যে যে সারফেস টেনশন আছে, সেইটা একটা রোল প্লে করে। সেটা হলো রসেজার বলতেছে। এটা কিভাবে প্লে করে সেটা বলা হচ্ছে, যদি সারফেস টেনশনটা হাই থাকে, পার্টিকেল এবং মনে করো এই অ্যালুমিনিয়ার কথাই বলছি, অ্যালুমিনা এবং লিকুইড মেটাল যেটা আছে তার মধ্যে যদি হাই সারফেস টেনশন থাকে, এর মধ্যে অ্যাট্রাকশন কম হবে। সারফেস টেনশন বেশি, অ্যাট্রাকশন কম, মনে রাখবা। সারফেস টেনশন বেশি, অ্যাট্রাকশন কম। সো অ্যালুমিনার সাথে লিকুইডের সারফেস টেনশন বেশি থাকার কারণে এদের অ্যাট্রাকশন কম। অ্যাট্রাকশন কম হওয়ার কারণে অ্যালুমিনা খুব সহজেই আইদার ডুবে যায় অথবা বেশি উঠে। ঠিক আছে? তো যেহেতু স্টিলের ডেনসিটি অনেক বেশি, অ্যালুমিনিয়ার ডেনসিটি কম, সুতরাং অ্যালুমিনা আগে উঠে যায়। অন দ্য আদার হ্যান্ড, ম্যাঙ্গানিজ অক্সাইড ফর এক্সাম্পল, ম্যাঙ্গানিজ অক্সাইডের সারফেস টেনশন আয়রনের সাথে কম। আয়রনের সাথে কম মানে হলো তাদের অ্যাট্রাকশন বেশি। অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে ম্যাঙ্গানিজ অক্সাইড বেশি উঠতে অনেক সময় নেয় বা বেশি উঠতে চায় না, সে লিকুইড মেটালের মধ্যেই থাকতে চায়। ঠিক আছে? A high interfacial tension between the particle and the liquid metal would create a small attractive force. High surface tension, small attractive force. এবং small attractive force যদি হয়, small dragging force. Dragging force মানে separation force. এই দুইটা থেকে সেপারেট করা, লিকুইড থেকে পার্টিকেলটাকে সেপারেট করতে গেলে পরে অল্প ফোর্স দিলেই সেপারেট হয়ে যাবে। On the other hand, so separation of oxide particle become easy. On the other hand, low interfacial tension between the particle and the liquid indicate করে high attraction force. Attraction force high হলে পরে separation force বা dragging force very high হবে। ঠিক আছে? So rate of separation will be slower. So that is the Ross's law. So অ্যালুমিনা, এই যে আমরা ভিতরে যে অক্সিজেন আছে, আমরা ডিঅক্সিডেশনের প্রসেসের কথা বললাম, স্টিলের মধ্যে অক্সিজেনটা রিমুভ করার জন্য আমাদের পরে যেটা অ্যাড করি, অ্যালুমিনিয়াম অ্যাড করলে অ্যালুমিনা ফর্ম করে, ম্যাঙ্গানিজ দিয়েও করা যায়, ম্যাঙ্গানিজ দিলে ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম করবে। ঠিক আছে? কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ হলো, অ্যালুমিনিয়ামের সারফেস টেনশন বেশি হওয়ার কারণে আয়রনের মধ্যে এটা খুব সহজেই সেপারেট করা যায়। ম্যাঙ্গানিজ অক্সাইডের সারফেস টেনশন কম হওয়ার কারণে এদের বন্ডিং লিকুইডের সাথে বেশি, তারা ম্যাঙ্গানিজ অক্সাইডকে রিমুভ করতে অনেক সময় লাগে। সুতরাং যদিও তুমি অক্সিজেনকে সেপারেট করলা ভেরি ইজিলি, অক্সিজেন ম্যাঙ্গানিজের সাথে রিঅ্যাক্ট করে এমএনও ফর্ম করলো, কিন্তু তুমি এমএনওটাকে তো সেপারেট করতে পারলা না, এমএনও লিকুইডের মধ্যে, লিকুইড স্টিলের মধ্যে রয়ে গেল, কোনো লাভ হলো না। সেই জন্য অ্যালুমিনিয়ামকে সামটাইমস কল ইফেক্টিভ ডিঅক্সিডেন্ট। ঠিক আছে? ইফেক্টিভ ডিঅক্সিডেন্ট, কারণ এটা দিয়ে অক্সিজেন সেপারেশনটা ভেরি ইজি। ঠিক আছে?
ভেরি ইফেক্টিভলি সেপারেট করা যায়। এটা খুব রেডলি ফর্ম করে যেহেতু অ্যালুমিনার ফ্রি এনার্জি ফরমেশন ভেরি হাই, হাইলি নেগেটিভ, সুতরাং কি রেডিলি অক্সিডাইজ হয়ে যায়, অ্যালুমিনা ফর্ম করে। এন্ড এট দ্য সেম টাইম সারফেস টেনশন বেশি হওয়ার কারণে ড্র্যাগিং ফোর্স কম এবং সেপারেশন ভেরি ইজি। ওকে, লাস্ট ওয়ান যেটা সেটা হলো থ্রি ফেজ ইন্টারফেস। সো বিভিন্ন সিচুয়েশনে তিনটা ফেজ একসাথে থাকে পাওয়া যায়, ঠিক আছে। সো এই ধরনের মনে করো, সো দিস ইজ দ্য ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি, এবং এই প্রতিটা দুইটা ফেজের জয়েন্টের মধ্যে দুইটা ফেজের মধ্যে একটা সারফেস টেনশন থাকে, ঠিক আছে। সো এই যে কালো যেটা অ্যারো দেওয়া হচ্ছে সেটা হলো সারফেস টেনশন বিটুইন ফেজ এ এন্ড ফেজ বি, সো এটাকে গামা এ বি বলা হচ্ছে। এবং এই বাউন্ডারি বরাবর যে টেনশনটা আছে, প্রতিটা বাউন্ডারি টেনজেনশিয়ালি যে ফোর্সটা কাজ করে সেটা হলো সারফেস টেনশন অফ গামা এ সি, এ এবং সি এর মধ্যে, এবং এর মধ্যে আছে গামা বি সি। এই তিনটা ফেজ এট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যখন তিনটা ফেজ একসাথে ইকুইলিব্রিয়ামে থাকে, এদের মধ্যে এই তিনটা সারফেস টেনশন যেহেতু ফোর্স, সুতরাং এই তিনটা ফোর্সও মেকানিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং মেকানিক্যালি থাকলে তোমার খুব সম্ভব এটা কোথায় পড়েছ, মেকানিক্সে পড়েছ। সো এই তিনটা ফোর্সের ব্যালেন্স এভাবে আমরা করতে পারি, এবং তাদের মধ্যে যে ফর্মুলা যেটা কাজ করে, জাস্ট এই ফর্মুলা যদি ধরি, সো এই লাইন বরাবর যদি রিজলভ করি, তাহলে গামা বিসি উড বি ইকুয়াল টু এটার কস থিটা এ বি এবং এটার কস থিটা এ সি, ঠিক আছে। সো দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। সাধারণত যদি তিনটা ফেজ একসাথে থাকে একটা পার্টিকুলার পয়েন্টে at equilibrium, the three surface tension forces will be in balance, এবং সেই ব্যালেন্সের রিঅ্যাকশনটা এই ইকুয়েশনের মাধ্যমে লেখা যেতে পারে। সো এটা একটা স্পেশাল কেস যদি ধরি, কন্টিনিউয়াস হেটেরোজেনাস ইকুয়েশন অফ গ্যাস বাবল অন টপ অফ সলিড। একটু আগে আমরা বললাম একটা বাবল নিউক্লিয়েট করে ভেরি ইজিলি হেটেরোজেনিয়াসলি যদি একটা সারফেস অলরেডি দেয়। তো মনে করো লিকুইডের ভিতরে একটা সলিড সারফেস ভাসতেছে, ঠিক আছে, এবং এই সলিড সারফেসের উপরে একটা বাবল নিউক্লিয়েট করতেছে, তাহলে আমরা তিনটা ফেজ পেয়ে গেলাম। লিকুইডের মধ্যে সলিড ভাসতেছে, সলিডের মধ্যে একটা বাবল ফর্ম করলো, ঠিক আছে। সো তিনটা ফেজ আমরা এই ধরনের সিনারিও ধরতে পারি, সলিড, চারিদিকে লিকুইড আছে এবং এখানে একটা বাবল আছে, গ্যাস বাবল আছে। সো ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল আমরা এই দুই ভাবে চিন্তা করতে পারি। সো এখানেও সলিড, এখানে একটা বাবল আছে এবং এটা লিকুইড চারিদিকে ডুবে আছে, ঠিক আছে। তো এই থিটা ভ্যালুটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, থিটা ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে এই ধরনের সিনারিও হবে, ঠিক আছে। তো দুটো কেসের কথা বললাম, থিটা গ্রেটার দ্যান 90, লেস দ্যান 90, থিটা গ্রেটার দ্যান 90। এটা হলো লেস দ্যান 90, এটা গ্রেটার দ্যান 90, ঠিক আছে। তো একটু আগে যে আমরা ফর্মুলা যেটা দিয়েছিলাম সেই ফর্মুলাটা যদি এখন আমরা লিখি, খেয়াল করো, সলিড এটা গ্যাস, সো সারফেস টেনশন গ্যাস সলিড, এটা হলো লিকুইড সলিড, সো সারফেস টেনশন অফ লিকুইড সলিড। আর এই সারফেসের সাথে সারফেস হলো এটা হলো লিকুইড এবং গ্যাসের মধ্যে গামা লিকুইড গ্যাস, ঠিক আছে। থিটা যেটা হয় সেটা সব সময় মনে রাখতে হবে, সব সময় লিকুইড গ্যাস লিকুইড সলিড এই দুইটার মাঝখানে হয়। তো এই ফোর্সটা এবং এই ফোর্সটার মধ্যে হয়, সুতরাং এই থিটাটা এইটা না, এইটা না, কারণ এটা হবে হলো লিকুইড গ্যাস এবং লিকুইড সলিড এই দুইটার মধ্যে হবে, সেই জন্য থিটাটা হলো এই জায়গাটা, ঠিক আছে। সো ফর্মুলা তাহলে কি দাঁড়াচ্ছে, লিকুইড গ্যাস উড বি ইকুয়াল টু লিকুইড সলিড প্লাস লিকুইড গ্যাস এন্ড cos থিটা, লিকুইড গ্যাস cos থিটা আর লিকুইড সলিড, ঠিক আছে। সো এখান থেকে cos থিটা ভ্যালু যদি বের করি, cos থিটাকে নরমালি কে দিয়ে রিপ্রেজেন্ট করে, কে কে বলে ওয়েটিং কোএফিশিয়েন্ট আর এই থিটাটাকে বলে কন্টাক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা ভ্যালু এখানে আলটিমেটলি এটা আসে। এখন আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ডিটেইল এক্সপ্লেইন করি, ঠিক আছে। তো ফার্স্ট কেস ধরলাম থিটা ভ্যালুটা 90 ডিগ্রির চেয়ে ছোট, ঠিক আছে। থিটা যদি 90 ডিগ্রির ছোট হয় তাহলে আমাদের ফর্মুলার মধ্যে এই ফর্মুলা দিলে মনে বেটার হতো, জাস্ট এখানে চিন্তা করি। থিটা যদি 90 ডিগ্রির ছোট হয় আমরা কম্পেয়ার করব হলো লিকুইড গ্যাস এবং গ্যাস সলিড, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, ঠিক আছে। কোনটা বড় হয় কোনটা ছোট হয়, এটা যদি থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে এটা পজিটিভ, cos থিটা পজিটিভ। cos থিটা পজিটিভ যদি হয় তাহলে থিটা গ্যাস সলিড বড় হবে লিকুইড সলিডের চেয়ে, ঠিক আছে। তাহলে গ্যাস এবং সলিড ফেজের মধ্যে থিটা গামা ভ্যালু যদি বড় হয়, গামা বড় হওয়া মানে অ্যাট্রাকশন কম হয়, অ্যাট্রাকশন গামা উল্টা,
ঠিক আছে? সো gamma solid, surface tension between gamma as a gas and solid is higher. Higher হওয়া মানে হলো যে সলিড ফেজের অ্যাফিনিটি ফর লিকুইড বেশি হবে নাকি গ্যাসের সাথে অ্যাফিনিটি বেশি হবে। এইটা বড় হওয়া মানে এদের মধ্যে অ্যাট্রাকশন কম হওয়া, তাই তো? এটা বড় হওয়া, সারফেস টেনশন বড় হওয়া মানে এদের মধ্যে অ্যাট্রাকশন কম হওয়া। এইটা ছোট হওয়া মানে এদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হওয়া। সো লিকুইড এবং সলিডের মধ্যে অ্যাট্রাকশন, তার মানে সোজা ভাষায় সলিডের অ্যাট্রাকশন লিকুইডের প্রতি বেশি হবে কম্পেয়ার টু গ্যাস। এবং যখন থিটা ভ্যালু একদম 0 হয়ে যাবে, তার মানে এই ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, কারণ cos θ গুলো পজিটিভ 1, তো এই ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, তখন এই ভ্যালুটা হবে সবচেয়ে ছোট। তার মানে লিকুইড এবং সলিডের মধ্যে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে, এবং অ্যাট্রাকশন সবচেয়ে বেশি যদি হয় তাহলে ভার্চুয়ালি গ্যাসটাকে একদম সেপারেট করে দেবে। তাহলে এখানে ইমাজিন করো এই গ্যাস ফেজটা আছে, এই থিটাটা যদি 0 হয়ে যায়, একদম 0 হয়ে যায়, তার মানে এই লাইনটা আলটিমেটলি ফ্ল্যাট হয়ে যাবে, কারণ গ্যাস এবং সলিডের মাঝখানে লিকুইডের একটা লেয়ার থাকবে, একটা লিকুইড অ্যাজ এ থিন ফিল্ম এর ভিতরে থাকবে। তার মানে গ্যাস ফেজকে টোটালি সে সেপারেট করে দেবে। লিকুইডের সাথে সলিডের অ্যাট্রাকশন এত বেশি, সো এটা একটা থিন ফিল্ম হিসেবে সলিডের উপরে কাজ করবে এবং গ্যাস ফেজকে আলাদা করে দেবে। সো গ্যাসের সাথে সলিডের মোটেই অ্যাট্রাকশন নাই, লিকুইডের সাথে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি। সো এটা হলো থিটা ভ্যালু যখন 0 হয়। উল্টাটা যদি ধরি, এখন এই সেম ফর্মুলা, থিটা ভ্যালু যদি 90 এর চেয়ে বেশি হয় তাহলে নেগেটিভ হওয়া স্টার্ট করে। এই ভ্যালুটা নেগেটিভ হওয়া মানে তখন এইটা বড় হয়ে গেল, এইটা ছোট হয়ে গেল। তার মানে লিকুইড সলিডের সারফেস টেনশন বেশি, তার মানে এদের অ্যাট্রাকশন কমে গেল। তার মানে সলিডের অ্যাট্রাকশন গ্যাসের প্রতি বেশি, লিকুইডের প্রতি কম। এবং এইটার এক্সট্রিম কেস মানে হলো 180 ডিগ্রি। যখন 180 ডিগ্রি হবে তার মানে এইটা, এই থিটা ভ্যালুটা, তার মানে এইটা নেমে যাবে, নেমে নেমে একদম ফ্ল্যাট হয়ে যাবে। এইটা ফ্ল্যাট হয়ে যাওয়া মানে কি, এই লিকুইড গ্যাসের অবস্থা কি হবে, গ্যাসটা তখন একটা ফিল্মের মতো কাজ করবে এবং লিকুইডটাকে উপরে উঠিয়ে দেবে। তার মানে গ্যাস ফেজটা ফিল্মের মতো কাজ করে লিকুইডটাকে টোটালি ডিটাচ করে দেবে। সো এই যে দুইটা স্পেশাল সিনারির কথা বলা হলো, এটার মধ্যে গ্যাস লিকুইডটাকে টোটালি ডিটাচ করে দিল, তখন আমরা বলি লিকুইড সলিড সারফেস ইজ নট ওয়েটেড বাই দ্য লিকুইড। ঠিক আছে, লিকুইডটা সলিডকে ওয়েট করে না। অন দ্য আদার এখানে যেটা বলেছি, থিটা ভ্যালু যখন 0 হয়, গ্যাস ফেজটা টোটালি সরে যায়, লিকুইডটা একদম থিন ফিল্মের মতো কাজ করে। তার মানে লিকুইড কমপ্লিটলি ওয়েট দ্য সলিড। সো দিস ইজ কল্ড ওয়েটেবিলিটি। তার মানে একটা লিকুইডের ডিগ্রি অফ ওয়েটিং, তার মানে অ্যাট্রাকশন উইথ দ্য সলিড সারফেস, যত বেশি অ্যাট্রাকশন হবে ওয়েটেবিলিটি তত বাড়বে। ঠিক আছে, এবং এই ওয়েটেবিলিটি, ম্যাক্সিমাম ওয়েটেবিলিটি কমপ্লিটলি ওয়েটস when theta value is equal to 0 degree, and completely non-weights when theta value is 180 degree. So this is the scenario আমরা এখানে এটা আলাপ করলাম। So contact angle is important, contact angle বিভিন্ন ম্যাটেরিয়ালে এখানে উল্লেখ করা হয়েছে। তো এই আরেকটা এটা ডিফাইন করা যায়, আরেকটা এক্সাম্পল আছে, ডিটারমিন দ্য শেপ অফ দ্য গ্রেন বাউন্ডারি। মনে করো এখানে দুইটা গ্রেন আছে, আলফা আলফা গ্রেন, এবং এই দুইটা গ্রেনের মাঝখানে একটা নতুন একটা গ্রেন ডেভেলপ করলো, সেটা হলো বিটা গ্রেন। ঠিক আছে, তো বিটা গ্রেনের শেপটা কেমন হবে? ঠিক আছে, তো এই যে, তার মানে এটা হলো আলফা, এটা আলফা, এটা আলফা, তো এইটার দুইটার মাঝখানে যে সারফেস টেনশন আছে এটা হলো গামা আলফা আলফা লেখা হয়েছে, আর বিটার সাথে আলফা সেটা হলো আলফা বিটা, এটাও বিটার সাথে আলফা আলফা বিটা, এবং এই দুইটার ফোর্সে আলফা বিটার মাঝখানে অ্যাঙ্গেলটাকে এটাকে বলা হচ্ছে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল। ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, এটা কি ভ্যালু, এটা থিটা না, এটা কি বলে, ওকে এনিওয়ে যেটাই বলে। সো এখন ডিপেন্ডিং অন দিস ভ্যালু, এই অ্যাঙ্গেলটার ভ্যালু, শেপটা হতে পারে একদম শীটের মতো হতে পারে, ফ্ল্যাট হতে পারে, থিন লেয়ার হতে পারে, অথবা এটা একটা স্ফেরিক্যাল পার্টিকেল ফর্ম করতে পারে। সো এটা থিটা ভ্যালু যখন 180, এই ভ্যালুটা যখন 180 হবে, তখন এটা একদম ফ্ল্যাট স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন এটা স্ফেরিক্যাল পার্টিকেল হবে। আর যখন এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাওয়া মানে এটা নেমে যাবে, এটা নেমে এটা ফ্ল্যাট হয়ে যাবে। তো দুইটা লাইন একদম ফ্ল্যাট যখন হয়ে যাবে, এই ফোর্সটা এটা 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 ফ্ল্যাট হয়ে যাবে, তখন এই বিটা গ্রেনটা এর মাঝখানে একটা লেয়ারের মতো থাকবে, সো ফিল্মের মতো ফর্ম করবে। So either as a film or completely circular spherical like a particle, সেটা হতে পারে depending on the theta value. ঠিক আছে, if theta is 180, beta particle becomes spherical, theta যদি 0 হয়
থিটা বা ফাই না সাই কি বলে, ফাই যদি 0 হয় তাহলে এটা হবে ফর্মিং এ ফিল্ড। এবং এটা কোথায় হয় সেটা হলো এই যে আমরা স্টিলের মধ্যে বলি সালফার ইজ অ্যান ইম্পিউরিটি, সালফার মাস্ট বি রিমুভ। কেন এটা বলি? বিকজ সালফার আয়রন সালফাইড আয়রন সালফাইড ফর্ম করে, এবং এই আয়রন সালফাইডের সাথে আয়রন অক্সাইডের যে ফাই ভ্যালু যেটা আছে সেটা ক্লোজ টু 0 ডিগ্রি। তার মানে সেই জন্য দুইটা গ্রেনের মাঝখানে এটা আয়রন সালফাইড একটা থিন ফিল্মের মতো কাজ করে। সো আয়রন সালফাইড যেটা ফর্ম করে এটা থিন ফিল্মের মতো থাকে যেহেতু থিটা ভ্যালু ক্লোজ টু 0, ঠিক আছে। এবং যেহেতু এই আয়রন সালফাইডটা ব্রিটল, যার কারণে যখন রোলিং করা হয় তখন এটা ভেঙে যায়। গেলে এই দুইটা গ্রেন আলফা গ্রেন দুইটা গ্রেন আলাদা হয়ে গেল, যার কারণে এটাকে বলে কোল্ড শর্টনেস। এবং এই কোল্ড রোলিং এর সময় যাতে এই ধরনের সিচুয়েশন না হয় তার কারণে আমরা স্টিলের মধ্যে সালফার কম চাই। এবং এই সালফার রিমুভ করার জন্য আমরা ম্যাঙ্গানিজ অ্যাড করি। ম্যাঙ্গানিজ অ্যাড করলে পরে আয়রন সালফাইড ফর্ম না করে ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করে। ম্যাঙ্গানিজ সালফাইড আয়রন অক্সাইডের সাথে যে অ্যাঙ্গেল আছে সেটা হলো গ্রেটার দ্যান 0 ডিগ্রি। তার মানে এটা তখন থিন ফিল্ম না হয়ে পার্টিকেল ফর্ম করে। আইদার স্ফেরিক্যাল, কমপ্লিটলি স্ফেরিক্যাল না, কিন্তু পার্টিকেল ফর্ম করে। এবং যেহেতু পার্টিকেল ফর্ম করে, ফিল্মের মতো ফর্ম করে না, সুতরাং এটা তখন কোল্ড শর্টনেস হয় না। যেহেতু গ্রেন বাউন্ডারিতে ফিল্মের মতো কাজ করে ক্র্যাক ডেভেলপ না করে না, ঠিক আছে। তো এই হলো স্টিল রিফাইনিং এ এটার একটা ইম্পর্টেন্ট। গ্রেন গ্রোথের কথা আমরা আলাপ করেছিলাম যে রোলিং করার পরে এটার মধ্যে স্পন্টিনিয়াসলি গ্রেন ফর্ম করে এবং এটা ছোট ছোট ফর্ম করে। তো এখানে ওই শেপের উপর ইম্পর্টেন্ট। আর সিন্টারিং এর সময় আমরা দেখেছি সিন্টারিং এর মধ্যে কি করে, যখন আমরা বিভিন্ন সিরামিক পার্টিকেল, যখন আমরা বিভিন্ন ধরনের পার্টিকেলের শেপ থাকে, এটাকে যখন আমরা প্রেস করে হিট দেই, তখন এই মাঝখানে পোর্স যেটা ডেভেলপ করে, এই পোর্স গুলো আলটিমেটলি আস্তে আস্তে গোল হয়ে যায়। এবং এটা বিকজ অফ দ্য সারফেস টেনশন। সো লাস্টলি একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে দেখি, অনেক বড় হয়ে যাচ্ছে। সো এখানে যেটা বলা হচ্ছে, এই লিকুইড সিলিকেট উইথ সারফেস টেনশন 500 আর্কস পার সেন্টিমিটার স্কয়ার, সিলিকেট সারফেস টেনশন মানে বাতাসের সাথে, এটা হলো এয়ার। তার মানে আমরা এই ফোর্সটার কথা বলতেছি। এই ফোর্সটার ভ্যালু দেওয়া আছে 500। মেক কন্ট্যাক্ট উইথ এ পলিক্রিস্টালাইন অক্সাইড, ঠিক আছে। সো এই অক্সাইড, এটা দিস ইজ অক্সাইড ফর এক্সাম্পল, এটা একটা পার্টিকুলার কেস বলা হলো অক্সাইডের সাথে, এবং এটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তৈরি করে থিটা ভ্যালু হুইচ ইজ ইকুয়াল টু পার্টিকুলার ডিগ্রি। সো এটা ওয়ান কেস। সেকেন্ড কেস যেটা বলা হচ্ছে, যদি এই অক্সাইডটা সিলিকেটের সাথে মিক্স করলে পরে একটা ফ্রি গ্রেন ইন্টারসেকশন হচ্ছে। সো অক্সাইডের একটা গ্রেন এবং এটা মিক্স করার ফলে এটা মিক্স একটা অক্সাইড যেটা মিক্সচার যেটা সেটা একটা গ্রেন, ঠিক আছে। তিনটা হচ্ছে, এবং এই অক্সাইডের সাথে এই সিলিকেট মিক্সচারের ডাইহাইড্রাল অ্যাঙ্গেল যেটা বলা হচ্ছে সেটা হলো 90 ডিগ্রি। তো এই দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে দিস ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। এখন বলা হচ্ছে ইন্টারফেসিয়াল টেনশন অক্সাইড ইন্টারফেস। তো অক্সাইড ইন্টারফেস এই ইন্টারফেস টেনশন এই ভ্যালুটা দেওয়া আছে, 109। এখন বের করতে বলেছে সারফেস টেনশন অফ অক্সাইড। এই অক্সাইডের সারফেসটা মানে অক্সাইডের সাথে এয়ারের যে ইন্টারফেস, দিস ইজ দ্য সারফেস টেনশন। তো এই ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো দুইটা সিনারিও, আমাকে এইটা বের করতে হবে, এই ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই ভ্যালুটা দেওয়া থাকলে আমাকে এই ভ্যালুটা লাগবে, কারণ এই অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা গামা সারফেস কি বলে সিলিকেট এয়ার সেটা দেওয়া আছে, অক্সাইডের সারফেস টেনশন বের করতে হবে, গামা অক্সাইড সিলিকেট সেটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা আগে এটা অ্যাপ্লাই করবো। ওকে, আগে ভ্যালুগুলো দেখি। সিলিকেটের সারফেস টেনশন 500 আর্ক দেওয়া আছে, 1 আর্ক ইজ ইকুয়াল টু 1 ডাইন। সো আমরা ডাইনে নিয়ে গেলাম, ফোর্সে নিয়ে গেলাম, এবং অক্সাইড যে সারফেস টেনশন সেটা দেওয়া আছে 100। সো এটা দেওয়া আছে, থিটা ভ্যালু দেওয়া আছে 45 আর ডাইহাইড্রাল অ্যাঙ্গেল ফাই ভ্যালু দেওয়া আছে 90। সো আমরা প্রথমে এই ফর্মুলা নেই। এই ফর্মুলার মধ্যে হলো গামা ও তার মানে অক্সাইডের যে ইন্টারফেসিয়াল এনার্জি টেনশন সেটা সমান দুইটা অফ এটা ফাই, তাই তো, দুইটা, এটা cos পাই 2 এটার cos অর্ধেক, এটার cos অর্ধেক। সো 5/2 আর দুইটা। সো এখন এখানে দেওয়া আছে হলো 500 হলো
লিকুইড সিলিকেট সারফেস টেনশন, লিকুইড সিলিকেট সারফেস টেনশন SA, এটা আমাদের এখানে লাগবে। এইখানে দেওয়া আছে হলো 100, ও দেওয়া আছে। সো এইটা 100 দেওয়া আছে, আমরা 100 বসালাম, এটা বের করলাম। 45 দেওয়া আছে, ডায়াগ্রামে 90, তার অর্ধেক 45। সো আমরা বের করলাম OS বের করলাম। এখন OS-টা এখানে বসাবো। সো OA সমান সমান হবে, এখানে বসাইলাম, এটা অলরেডি দেওয়া আছে, থিটা ভ্যালু দেওয়া আছে 45, সেটা পেয়ে গেলাম। এই হলো বেসিক্যালি আমাদের থ্রি ফেজ ইন্টারাকশনের মধ্যে যে তিনটা সারফেস টেনশনের মধ্যে যে ইন্টারাকশন, সেটার একটা টিপিক্যাল অঙ্ক। সো আমরা যদি আমরা সামারি যদি করি, এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা সারফেসকে ডিফাইন করলাম। আমরা সারফেস ডিফাইন করার সময় আমরা বলেছি যে সারফেস ইজ নট এ শার্প বাউন্ডারি, এখানে একটা জোন ধরে প্রপার্টি ভ্যারি করে। সুতরাং একটা ইন্টারমিডিয়েট এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে ভ্যালুটা ভ্যারি করে, ঠিক আছে। সো ফিজিক্যাল সারফেস অফ ডিসকন্টিনিউটি বলে এটাকে ডিফাইন করেছে গিবস। এরপরে সারফেস আমরা এনার্জি বললাম, বিকজ সারফেসের অ্যাটমের প্রপার্টি ভিতরের বাল্কের অ্যাটমের প্রপার্টির মধ্যে ডিফারেন্স আছে, বিকজ অফ দ্য কোরিলেশন নাম্বার, বিকজ অফ দ্য এনার্জি রিকোয়ারমেন্ট, যার কারণে সারফেস এনার্জি বেশি থাকে। এবং যত বড় সারফেস হবে তত তার সারফেস এনার্জি বেশি হবে। এবং ন্যাচারালি এই কারণে এভরি ম্যাটেরিয়াল ট্রাই টু কন্ট্রাক্ট ইটস সারফেস এরিয়া, যাতে করে টোটাল সারফেস এরিয়া কম, সারফেস এনার্জি কম হয়। এবং এই কন্ট্রাক্ট করার সময় যে ফোর্সটা এগেইনস্টে কাজ করে, সেই ফোর্সটা হলো সারফেস টেনশন, ঠিক আছে। সো এই সারফেস টেনশন, এটার অ্যাপ্লিকেশন এবং সারফেস এনার্জি, এটা অ্যাপ্লিকেশন আমরা কয়েকটা সারফেসের মধ্যে খেয়াল করলাম। সলিড গ্যাস ইন্টারফেসের মধ্যে দেখলাম, লিকুইড ইন্টারফেসের মধ্যে দেখেছি আমরা, আর একটা হলো থ্রি ফেজ ইন্টারফেসের মধ্যে এক্সাম্পল দেখলাম। ওকে, এখন আমার ঘড়িতে 12টা 5-এর মতো আছে, আমরা 10 মিনিট বিরতি নেই, 12টা 15-তে আমরা আবার আলাপ করবো। সো বন্ধ করে দিই।